গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। প্রাথমিক টেট পরীক্ষা প্রস্তুতি আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা তৃতীয় শ্রেণীর পরিবেশ বইটি থেকে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর দেখে নিব। এর আগের ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী এবং অষ্টম শ্রেণীর পরিবেশবিদ্যা বই থেকে প্রশ্ন উত্তর আলোচনা করেছি, সেগুলো দেখে না থাকলে তোমরা দেখে নিও, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকলো। তো চলো বেশি কথা না বলে খুব অল্প সময়ের মধ্যে আমরা এই তৃতীয় শ্রেণীর বইটা শেষ করে নিই। যেহেতু এটা প্রাইমারি টেট, তাহলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর পরিবেশবিদ্যা বইকে একটা আলাদাই গুরুত্ব দেওয়া হবে। তো সেজন্য আমরা এই সিরিজটা চালু করেছি, তোমরা দেখে না থাকলে দেখে নিও। দেখো, কোশ্চেন নম্বর 1, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় শ্রেণীর পরিবেশ বইটির জন্য কত সালে বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিলেন? এটা হচ্ছে 2011। শরীরের সব জায়গায় ব্যায়াম হয় কী করলে? তো এটা হচ্ছে সাঁতার কাটলে। তাছাড়া ফুটবল, ব্যাডমিন্টন ইত্যাদি খেলেও শরীরের সমস্ত জায়গায় ব্যায়াম হয়। আমাদের কয়টি ইন্দ্রিয় ও তাদের কাজ? আমাদের ইন্দ্রিয় হচ্ছে পাঁচটি ইন্দ্রিয়ের কাজ তোমরা সবাই জানো। এবার দেখো, কী কী খেলে আমাদের শরীরে রক্ত তৈরি হয়? তাহলে ব্লাড আমাদের কী কী খেলে তৈরি হলে? তো মোচা, ব্রাহ্মী শাক আর কুলে খাওয়া ইত্যাদি খেলে আমাদের শরীরে ব্লাড তৈরি হবে। মানুষের সঙ্গে জীবজন্তুর আসল তফাৎ হচ্ছে বুদ্ধি। মানুষের সঙ্গে জীবজন্তুর আসল তফাৎ হচ্ছে বুদ্ধি। মানুষের মতো সামনের পাকে হাত হিসেবে ব্যবহার করে কোন প্রাণী? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মানুষের মতো সামনের পাকে হাত হিসেবে ব্যবহার করে বানর, শিম্পাঞ্জি, কাঠ এবং কাঠবিড়ালি। বানর, শিম্পাঞ্জি ও কাঠবিড়ালি। কোন খাদ্য হজমে সাহায্য করে? তো হজমে সাহায্য করে শশা ও পেঁপে। তো তার জন্য দেখবে স্যালাড হিসেবে শশা, গাজর ইত্যাদি দেওয়া হয়। কী খেলে আমাশয় ভালো হয়? তো থানকুনি পাতা খেলে আমাশা ভালো হয়। নিম পাতা ব্যবহৃত হয় কী জন্য? জীবাণুনাশক হিসাবে নিম পাতা ব্যবহৃত হয়। রক্তচাপ নিয়ন্ত্রণ করে সজিনা পাতা। রক্তচাপ যদি খুব বেশি হয়ে যায় তাহলে এটা নিয়ন্ত্রণ করে সজিনা পাতা। কী খেলে মোটা হওয়ার সম্ভাবনা কম? তো ফল খেলে মোটা হওয়ার সম্ভাবনা কম হয়। আর কার্বোহাইড্রেট জাতীয় খাবার যত বেশি খাবে মানুষের পেট তত মোটা হবে। লালারসের প্রধান কাজ কী? তো খাদ্য হজম করা। লালারসের প্রধান কাজ হচ্ছে খাদ্য হজম করা। আমাদের মুখে খাবার যখন আমরা খাই তখন সেই খাবারের সঙ্গে লালা মিশে যায়, যাতে গলাধঃকরণ করতে সুবিধা হয়। আর সেই লালাতে টায়ালিন নামক একটা উৎসেচক থাকে। মনে রাখবে, লালাতে টায়ালিন নামক উৎসেচক থাকে যা আমাদের খাদ্যকে হজম করতে সাহায্য করে। আমরা নানা রকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে জিভ। এই জিভে আমাদের বিভিন্ন স্বাদগ্রহক থাকে, যার ফলে আমরা স্বাদ পেয়ে থাকি। যেমন সামনে মিষ্টি, একদম পিছনে তেতো, দুই পাশে অম্ল ইত্যাদি স্বাদ পেয়ে থাকি। স্কিপিং এর সঙ্গে শরীরের কোন অংশের কাজ হয়? তো আঙ্গুল, কবজি, কনুই, কাঁধ সবের কাজ হয়। স্কিপিং খেলায় সমস্ত কিছু এখানে কাজ হয়ে থাকে। তারপর দেখে নাও, লোহিত রক্তকণিকা কমে গেলে কি হয়? তো লোহিত রক্তকণিকা রক্তপ্রবাহ হয়, এটি চোখের নিচে ফ্যাকসা দেখায়। যাদের দেহে রক্ত কমে যায় তাদের চোখের নিচে ফ্যাকসা দেখায়, তার জন্য ডাক্তারখানায় গেলে ডাক্তাররা চোখটাকে টেনে দেখে। তাছাড়া লোহিত রক্তকণিকা বা রক্ত লাল কেন? তো এখানে হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং লাল। আর এই লোহিত রক্তকণিকা মানে 120 দিন বাঁচে, 120 দিন বেঁচে থাকে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে? তো 120 দিন লোহিত রক্তকণিকা বেঁচে থাকে। টিকটিকি গিরগিটির পায়ের সংখ্যা কত? তো 4। প্রজাপতি ফড়িংয়ের পায়ের সংখ্যা হচ্ছে 6। টিকটিকি গিরগিটি 4, প্রজাপতি ফড়িং 6। এগুলো তো তোমরা সবসময় দেখছো, তোমরা নিশ্চয়ই জানোই সেগুলো। তো কেবলই রং বদলায় কোন প্রাণী? এটা হচ্ছে গিরগিটি। এটাকে বলা হয় পলিমরফিক প্রাণী বা গিরগিটি। দাঁত মাজার নিয়ম: নিচে দাঁতের তলা থেকে উপরে ব্রাশ টানতে হবে, আর উপরের দাঁত থেকে নিচে, মানে উপর নিচে করে দাঁত মাজতে হবে, সামনে পিছনে না, উপর নিচ। 19 নম্বর দেখো, আমরা ব্লেড দিয়ে না নেল কাটার দিয়ে নখ কাটবো। নেল কাটার ইংরেজি একটা শব্দ। তাহলে তোমাদের এই যে বাংলায় বিভিন্ন শব্দ থাকে, যে নেল কাটার কী শব্দ? এটা হচ্ছে ইংরেজি শব্দ। আমাদের শরীরে কোথায় নোংরা জমে? তো আমাদের শরীরে সব জায়গায়, হাতে, পায়ে, পিঠে, কানে, কনুইতে, কানে, সমস্ত জায়গায় নোংরা জমে। এবার খাদ্য থেকে প্রশ্ন দেখো, খাদ্য চ্যাপ্টার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফুলকপি ফুল না কুই? তো এটা হচ্ছে কুই। পেঁয়াজ হলো গাছের কি? কাণ্ড। পেঁয়াজ হলো গাছের কাণ্ড। পেঁয়াজ হচ্ছে গাছের কাণ্ড। আর আলু হচ্ছে মডিফাইড স্টেম, মানে কি বলবো, মডিফাইড স্টেম। এটা এক ধরনের কাণ্ড। খোস পচা দেখা দেয় না। যদি নিম পাতা সেবন করা হয় তাহলে খোস পচা হয় না, বা খোস পচা যদি হয়ে যায় তাহলে নিম পাতা রস সেদ্ধ করে যদি সেই ধুয়ে দেওয়া যায় তাহলে অনেকটা উপকার পাওয়া যায়। রক্তল্পতে উপকারী হচ্ছে কাঁচা কলা এবং মোচা। আমাদের সেই আলু এসছে কোথায় থেকে? আলু এসছে 400-500 বছর হচ্ছে। এটা প্রথম নিয়ে এসেছিলো পর্তুগিজরা। এই আলু আমাদের দেশে নিয়ে এসেছিলো, ইম্পর্ট্যান্ট। পর্তুগিজরা আমাদের দেশে নিয়ে এসেছিলো আলু এবং তামাক। অন্য দেশ থেকে এদেশে এসছে আলু, টমেটো, লঙ্কা এবং
আনারস অন্য দেশ থেকে এই দেশে এসছে। আর আমাদের দেশ থেকে তাহলে তো অনেক কিছু গিয়েছে, শুধু তামা নিইনি, আমরা দিয়েছি তামা গোলমরিচ, এটা আমাদের দেশ থেকে অন্য দেশে গিয়েছে। আর আমাদের ভারতের মশলা ছিল বিখ্যাত তার জন্য যে ভাস্কো দা গামা ইন্ডিয়াতে এসেছিলেন। প্যাকেট জাতীয় খাবার ভালো থাকে 2 থেকে 3 মাস, তার বেশি কিন্তু খাবার খাওয়া উচিত নয়। দুটো বিষ ফলের নাম বলো তো। কলকে এবং আকন্দ এই দুটো হচ্ছে বিষ ফল। কলকে এবং আকন্দ এই দুটো হচ্ছে বিষ ফল। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কে? তো হচ্ছে বিট, গাজর ইত্যাদি খাবার খেলে আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়। তারপর নেক্সট হচ্ছে কুমোরের চাকা প্রথম বানায় কারা? সবচেয়ে বুদ্ধিমান মানুষরা প্রথমেই কুমোরের চাকা বানায়। আর এই চাকা দিয়ে তারা জিনিসপত্র খুব সহজে বানাতে পারছিল, তাহলে সবচেয়ে বুদ্ধিমান মানুষ। এখানে দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে এগুলো খুব সহজ কোশ্চেন, কিন্তু যখন অপশান দেবে তোমাদের কিন্তু কনফিউশন চলে আসবে। তার জন্য তোমাদের উচিত প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে দেখে নেওয়া এবং প্র্যাকটিস করা। যা মাটির জিনিস তৈরি করে তাদেরকে বলা হয় কুমোর। দেখো কীভাবে অন্য দেশ থেকে বিভিন্ন জিনিস আমাদের দেশে আসতো। তো জলপথে, জাহাজে করে। আগে তো সড়কপথ এভাবে এত উন্নত ছিল না, তো জলপথই হচ্ছে একমাত্র মাধ্যম, এবং নদীর তীরবর্তী অঞ্চলেই সভ্যতা গড়ে উঠেছিল, তার যে জলপথ ছিল তাদের একমাত্র মাধ্যম। 14 নম্বর দেখো, মালদহে কোন আম পাওয়া যায়? তো মালদহে হিমসাগর, ল্যাংড়া, ফজলি, গোলাপ খাস ইত্যাদি হচ্ছে বিখ্যাত। আর মূলত মালদা ফজলি আমের জন্য বিখ্যাত। কাঁচায় আনাজ পাকলে ফল কে? পেঁপে, কাকু, কলা ইত্যাদি হচ্ছে কাঁচায় হচ্ছে আনাজ, পাকলে ফল। কিন্তু শশা পাকলে আনাজ। দেখো শশাটা কিন্তু উল্টো, শশা পাকলে আনাজ আর কাঁচাই ফল। 16 নম্বর দেখো, পেটে অসুখ ভালো হয় ডাবের জলে। ডাবের জলে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, তার জন্য ডাবের জলে পেটে অসুখ ভালো হয়। পোনা কতদিন পর মাছে পরিণত হয়? তো 3 মাস পর। মাছের বাচ্চাকে বলা হয় পোনা, আর সেই পোনা মাছে পরিণত 3 মাস পর, 3 মাস সময় লাগে। 18 নম্বর কোশ্চেন, মধু খেলে কী উপকার হয়? তো সর্দি কাশিতে অনেক আমাদের এই মধু উপকার করে। অনেক এখানে ধাত কমে, ধাত বিষয়টা আমি বুঝতে পারলাম না, তো যাই হোক অনেক এখানে বানানোর একটু ভুল আছে, তো তোমরা এটা মানিয়ে নিও। 19 নম্বর, জিভের জল আসলে কি? তো মুখে লালা বা খাদ্য হজমে সাহায্য করে যে লালা জাতীয় যে জল, সেটা হচ্ছে মুখে জিভের জল। সজনে ডাঁটা না ফল? তো সজনে ডাঁটা না, সজনে হচ্ছে ফল। তাহলে সজনে ডাঁটা না ফল? তো সজনে হচ্ছে ফল। আনাজ আগে ধুয়ে তারপর কাটতে হবে, কাটার পর ধুলে আনাজে অনেক গুণ চলে যায়। খাদ্য ও অখাদ্য কি? বিশেষত মহিলা যারা আছো, তোমরা যারা ভিডিওটা দেখছো, তো আজকে আগে ধুয়ে দেবে তারপর কাটবে, কেটে ধুবে না। যা খাদ্য অখাদ্য কি? যা খেয়ে হজম করতে পারি তা হলো খাদ্য, যা হজম হয় না তা হচ্ছে অখাদ্য। যে খাদ্যগুলি পানি থেকে পাই তাহলে প্রাণীজ খাবার, যেমন মাছ, ডিম, মাংস ইত্যাদি। যে খাদ্য উদ্ভিদ থেকে পাওয়া যায় তাহলে উদ্ভিজ্জ খাবার, শাক, সবজি। এবার আমরা দেখো পোশাক থেকে নার্সদের পোশাক কেমন হয়? তো যারা হসপিটাল ডাক্তারখানে গিয়েছো তারা অবশ্যই দেখবে ধবধবে সাদা শাড়ি বা সাদা স্কার্ট নার্সদের পোশাক। আর ডাক্তারের গলা থেকে পা পর্যন্ত পোশাকে বলা হয় অ্যাপ্রড। ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাক্তারদের পোশাককে কী বলবো? তো ডাক্তারের পোশাকে বলবো অ্যাপ্রড। বর্ষাকালে বৃষ্টির হাত থেকে বাঁচার উপায় হলো রেডকোট বা বর্ষাতি। তারপর দেখো পুলিশের পোশাকে বলা হয়েছে খাকি। সিনথেটিক উল তৈরি হয় খনিজ তেল থেকে। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্ট্যান্ট, হঠাৎ কেউ জিজ্ঞেস করলে মনে আসবে না। সেই সিনথেটিক উল তৈরি হয় খনিজ তেল থেকে, খনিজ তেল থেকে উল তৈরি হয়, এটা তো অবিশ্বাস্য বিষয়। ওটা বিশ্বাসই করতে পারে যে তেল তো জলের মতো, এখানে উল কীভাবে তৈরি হয়? না, খনিজ তেল থেকে কিন্তু সিনথেটিক উল তৈরি হয়। গরমে আরামদায়ক পোশাক হলো সুতির পোশাক। 7 নম্বর, যে ধরনের সুতোকেই সুতি বলে। যে ধরনের তুলো সুতোকে সুতি বলে, যেমন কার্পাস তুলো। 8 নম্বর দেখো, ভেড়া ছাগলের লোম থেকে যে উল হয় তাকে বলা হয় পশম। উল কথাটি হচ্ছে ইংরেজি শব্দ। 10 নম্বর ইম্পর্টেন্ট, এটা সিনথেটিক উলকে বলে ক্যাশমিলন। তাহলে সিনথেটিক উলকে কি বলবো? সিনথেটিক উলকে বলবো ক্যাশমিলন। পাটি তৈরি হয় খেজুর পাতা থেকে, তোমরা সবাই জানো যারা গ্রামে থাকো, খেজুর পাতা দিয়ে। শক্ত আঁশ পাওয়া যায় পাট ও শন গাছ থেকে। শীতকালে পালক ফুলিয়ে রাখে শালিক পাখি। শুধু শালিক পাখি নয়, সমস্ত পাখি যাদের পালক আছে তারা শীতকালে ঠান্ডা হাতে বাঁচার জন্য ফুলিয়ে রাখে। এবার দেখো, ম্যাপ কথাটা হচ্ছে ইংরেজি কথা, আর বাংলা কথা হচ্ছে মানচিত্র। মানচিত্রের ওপর দিকটা হচ্ছে উত্তর দিক, নিচের দিক দক্ষিণ দিক।
বিভিন্ন জায়গা বোঝানোর জন্য সংকেত চিহ্ন ব্যবহার করা হয়। কাঠের মিস্ত্রি ছুতো, পাকা বাড়ি হচ্ছে রাজমিস্ত্রি, মাটির বাড়ি যা বানাতে হচ্ছে ঘরমি বলা হয়। যেখানে ভূমিকম্প হয় সেখানে তাহলে যেখানে ভূমিকম্প হয় সেখানে কাঠের বাড়ি বানালে সুবিধা হয়। এখানে কোশ্চেন হতে পারে যে ভূমিকম্প এলাকায় কিসের বাড়ি বানানো হয়, তো কাঠের। যেখানে কয়লা তোলা হয় সেখানে ধস নামে, তাই বালি দিয়ে সেই খাদ বুঝিয়ে দেওয়া প্রয়োজন। যাযাবর কাদের বলে? যারা খাবারের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলে। আগে মানুষ খোলা আকাশের নিচে থাকতো, পরে বাড়ি বানিয়েছে, মানুষ বাড়ি বানানোর সুবিধা অনেক তা বুঝতে পেরেছে। এবার দেখো ফ্যামিলি। পোস্ট অফিস কথাটি ইংরেজি, বাংলা ডাকঘর। পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর, তাহলে পিনকোড হচ্ছে পোস্টাল ইন্ডেক্স নাম্বার, পোস্ট অফিসের নম্বর। কলকাতার পোস্ট অফিস নম্বর 700 দিয়ে। নতুন জীবিকা কম্পিউটারের দোকান। লুপ্ত জীবিকায় শাখা, শাখা যে বিক্রি যে শাখা ফেরি করতো সেই যে এটা যে এখন বর্তমানে নাই বললেই চলে যায়, শাখা ফেরি হচ্ছে লুপ্ত জীবিকা। সকলের তয়ে সকলে আম্মা, প্রত্যেক আম্মা পরের তয়ে, ইম্পর্টেন্ট লাইন এটা। যিনি চিঠি পাঠান তার ঠিকানা থাকে কোন দিকে? বাম দিকে। যাকে চিঠি পাঠানো হয় তার নাম ঠিকানা থাকে ডান দিকে। বন্যপ্রাণীর সংখ্যা কমে যাচ্ছে, শিকার করা নিষিদ্ধ করে দিয়েছে, তাহলে বন্যপ্রাণীর সংখ্যা কমে যাচ্ছে, তাহলে যে বন্যপ্রাণী শিকার নিষিদ্ধ। পালকি যারা বহন করেন তাদের বলা হয় বেহারা। ঘোড়া গাড়ি যারা চালাতেন তাদের বলা হয় কোচোয়ান, তাহলে কোচোয়ান বলা দেন তাদেরকে। কিছু পারিবারিক জীবিকা সম্প্রদায়ের লোক ও প্রাচীন কাল থেকে চলে আসছে, তা হলো কর্মকার, কুম্ভকার, কৃষক। সবচেয়ে প্রাচীন জীবিকা হচ্ছে কৃষিকাজ। এখন থেকে সেই রকমভাবে কোনো পারিবারিক জীবিকা নেই। আবার পারিবারিক জীবিকা মানে প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা মানুষ একই কাজ করে, কিন্তু এখন দেখা যাচ্ছে কেউ হয়তো একটা ফ্যামিলি, বাবা হয়তো কৃষক, ছেলে হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মা হয়তো অন্য কাজে কাজ করছেন ইত্যাদি। এবার দেখো আকাশে কোশ্চেন নম্বর 1, ছোটো ছোটো জলকণা থাকলে মেঘ কালো, আর যখন বড় জলকণা হয়ে যায় তখন মেঘ ছাই ছাই দেখায়। তাহলে ছোটো মানে কালো মেঘ মানে ছোটো ছোটো জলকণা আছে, আর ধূসর মেঘ মানে সেই জলকণা একটার সঙ্গে আরেকটা মিশে বড় জলকণা তৈরি করেছে। সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। সূর্য থেকে তাহলে আমরা কী কী পাই? আলো ও তাপ। পূর্ণিমার পর কৃষ্ণপক্ষ শুরু হয়, অমাবস্যার পর থেকে শুক্লপক্ষ। এক মাসে দুটো পক্ষ, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। চাঁদ ওঠে পশ্চিম আকাশে, তো পূর্ণিমা সন্ধ্যায় চাঁদটা ঠিক পূব আকাশে ওঠে। তাহলে দেখো চাঁদ প্রথমত ওঠে পশ্চিম আকাশে, তবে পূর্ণিমা সন্ধ্যায় চাঁদটা ঠিক পূর্ব আকাশে ওঠে। সন্ধ্যা থেকে রাতে তারাগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে সরতে দেখা যায়। ধ্রুব তারা একমাত্র স্থির তারা। তাহলে এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে কোন তারা একমাত্র স্থির? তো এটা হচ্ছে ধ্রুব তারা স্থির, আর অন্য তারাগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে থাকে। কোন তিথিতে ছায়াপথ দেখা যায়? তো কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে, কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এই ছায়াপথ দেখা যায়। মাঝ আকাশে রাত্রে যে অনেক তারা দেখা যায়, আলো নদী, সেটা হলো আসলে ছায়াপথ। তাহলে আলো যে নদী, অনেক নক্ষত্র এরকম এরকম দেখা যাচ্ছে, তখন সেটা হেজবে, সেটা কি হেজবে? সেটা হেজবে ছায়াপথ। মেঘ কি? নদী, পুকুর ও সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে আকাশে উঠে যায়, দিয়ে সেখানে ধূলিকণার সঙ্গে মিশে জলকণায় পরিণত হয়, আর সেটাই হচ্ছে আসলে মেঘ। 9 নম্বর, মেঘে একটি জায়গা থেকে আর এক জায়গায় বিদ্যুৎ যায়, তাতে আলো ঝলক দেখা যায়। তাহলে এই যে বিদ্যুৎ চমকায়, আমরা বলি না যে বিদ্যুৎ চমকে মেঘের সঙ্গে মেঘে ঘষা লেগেছে, আসলে তা নয়। একটা মেঘ থেকে আরেকটা মেঘে বিদ্যুৎ যায়, তার জন্য সেই আলো ঝলক দেখা যায়। মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা বলি বাজ। তাহলে মেঘ থেকে যখন মাটিতে বিদ্যুৎ যায় তখন সেটাকে আমরা বলি বাজ। আর বাজ পাওয়ার কারণ আছে, সেখানে যে আকাশের সঙ্গে এই যে মাটির একটা বিবাহ পার্থক্য সেটা বজায় থাকে। আকাশে রামধনু দেখা যায় সূর্যের বিপরীতে এক পশলা বৃষ্টির পর। তার আকাশে রামধনু কখন দেখা যায়? তাহলে রামধনুটা দেখা যায় সূর্যের বিপরীতে। সূর্য যদি পশ্চিম দিকে থাকে তাহলে রামধনু হবে পূর্ব দিকে, আর বৃষ্টির পর কিন্তু এই রামধনু দেখা যায়, কারণ বৃষ্টির উপর যে জলকণাগুলো থাকে ভেসে, সেখানে জলে সূর্যের আলো পড়লে সেটা বিচ্ছুরণ ঘটে, তাই রামধনু দেখা যায়। আর সাদা আলো হচ্ছে 7টি আলো সংমিশ্রণ, তোমরা জানোই। 11,
সকালে চেয়ে বিকেলে ছায়ার দৈর্ঘ্য বেশি, দুপুরে কম। তাহলে সকালে এবং একদম সন্ধ্যার দিকে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, দুপুরে সবচেয়ে কম হয়। রামধনু 7টি রং, এটা মনে হয় যেন বেনি আসহ কলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা আর লাল। বেনি আসহ কলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। যেখানে আকাশ খোলা মাঠে মিশে গেছে সেটাকে বলে দিগন্ত রেখা। তাহলে আমরা যদি আকাশের দিকে তাকিয়ে থাকি তো দেখবে আকাশটা ছাতার মতো মনে হচ্ছে, এবং একটা কিছু দূরে গিয়ে ফাঁকা জায়গায় গেলে এটা বেশি লক্ষ্য করা যায়। তো কিছু দূরে গিয়ে সেই আকাশটা মাটির সঙ্গে মিশে গেছে, সেই যে দাগ মাটির সঙ্গে আকাশে, সেই দাগটাই হচ্ছে দিগন্ত রেখা বা হরাইজন। সম্পদ, স্বাস্থ্য ভালো রাখতে আমাদের সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া, জল খাওয়া আর ব্যায়াম করা উচিত। জল, বায়ু, মাটি এসব হচ্ছে প্রাকৃতিক সম্পদ। জল, বায়ু, মাটি এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রকৃতিতে যে সমস্ত জিনিসগুলো আপনি হয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, আর যেগুলো মানুষ হচ্ছে সেগুলো সামাজিক সম্পদ। ভবিষ্যতে জল সংকট দেখা যেতে পারে, তাই আমাদের জল সংরক্ষণ করতে হয়, বৃষ্টির জল সংরক্ষণ করতে হবে আমাদের। 4 নম্বর, যেসব গাছ থেকে ওষুধ পাওয়া যেতে ওষুধি গাছ ভেষজ গাছ বলে, যেমন ঘৃতকুমারী, বাসক, কালমেঘ, তুলসী, থানকুনি। ঘরে বসে যে সমস্ত কাজ করা হয় তা বলা হয় কুটির শিল্প, যেমন তাঁত বোনা, ঝুড়ি বোনা ইত্যাদি। এবার দেখো সাবধানতা, জেব্রা ক্রসিং হলো রাস্তা পার হওয়ার জন্য সাদা কালো দাগ। জেব্রা গায়ে যেমন সাদা কালো দাগ থাকে, সেখান থেকে এই নাম হয়েছে জেব্রা ক্রসিং। রাস্তার বাম দিক ফুটপাথ বা হাঁটা উচিত, তাহলে রাস্তার বাম দিকে ফুটপাথ দিয়ে হাঁটতে হবে আমাদের। হঠাৎ বাইরে বাজ পড়লে হাত পা গুটিয়ে মাথা নিচু করে মাটিতে বসতে হবে, তাহলে বাজ শব্দ শুনলে হাত পা গুটিয়ে মাথা নিচু করে আমাদেরকে বসে যেতে হবে। ভিজে জামাকাপড় পরলে হাঁচি, গলা খুসখুস, নাকে জল ইত্যাদি হতে পারে। নখ কাটতে গেলে আমাদের কি উচিত? নখ জলে ভিজিয়ে হালকা নরম করে নেল কাটার দিয়ে নখ কাটা ভালো। প্লাগ কাজ না করলে টেস্টার দিয়ে সেটাকে চেক করে নেব। সুইচে হাত দিতে গেলে জলে হাত দিয়ে সুইচে হাত দেওয়া উচিত নয়। দেখো, কেউ যদি জলে ডুবে গেলে আমাদের কী করা উচিত? তো কেউ যদি জলে ডুবে যায়, তো জলে নেমে হাত দিয়ে না ধরে কোনো গামছা, লাঠি বা অন্য কোনো জিনিস দিয়ে টেনে তুলতে হবে। কারণ কি, যে ডুবে যাচ্ছে তো সে দিক শূন্য হয়ে গেছে, তার সামনে যেই আসবে তাকেও সে চেপে ধরে বাঁচার চেষ্টা করবে, তাই দুজনেই কিন্তু তখন মারা যাবে। তাই কাউকে জলে নেমে সাঁতার কেটে তোলাটা খুবই রিস্কি। জলে তোলা কোনো ব্যক্তিকে তার ভেতরে জল বের করার জন্য আমাদের কী করতে হবে? তো বুকের পাঁজরের সব থেকে নিচে হাত দুটো মিশেছে ওইখানে চাপ দিতে হবে, তাহলে বুকে একটু চাপ দিয়ে জল বের করার চেষ্টা করতে হবে। জল থেকে তোলা কোনো ব্যক্তির শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার জন্য আমাদের মুখে ফু দিয়ে অক্সিজেন সরবরাহ করতে হবে। এই হচ্ছে ক্লাস 3য় শ্রেণীর পরিবেশ বইটি। এক ঝলক তোমরা দেখে নিলে। আর আমরা এই পিডিএফটা নিয়েছি আমার pdf.com থেকে। এদের কাছে আমরা কৃতজ্ঞ। তো তোমাদের এই ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। আগে আমরা ক্লাস 4র্থ শ্রেণী এবং 8ম শ্রেণীর পরিবেশবিদ্যা গোটা বইটি আলোচনা করেছি, তোমরা দেখে না থাকলে সেটা দেখে নিও। থ্যাংক ইউ, ধন্যবাদ।